সরু একটা কাঠের পেন্সিল আর তার ঠিক দুপাশে বসে দুই শিশু পড়ুয়া। যদি খুব ভুল না করি, সর্বশিক্ষা অভিযানের লোগোটা ঠিক এরকমই। সেদিন অফিস আসতে আসতে এরকমই একটা লোগো দেখে এক স্কুলে ঢুকে পড়ি। প্রাথমিক স্কুল। পড়ুয়া সংখ্যা মেরে কেটে ৮ জন। প্রার্থনা চলছিল। প্রাথমিক স্কুলে এই রাজ্যের যে অবস্থা, অত্যন্ত জীর্ণ অবস্থা, সেই অবস্থায় মোটামুটি দেখা যাচ্ছে বেশ কিছু হাই স্কুলের বুকেও। আজকে মাধ্যম পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন মাইতি। উনি রাজ্য প্রধান শিক্ষক শিক্ষিকা সমিতির রাজ্য সম্পাদকও বটে। তাই তার কাছে আমাদের রাজ্যের এই বেসিক জায়গা মানে শিক্ষা ব্যবস্থা এই সম্পর্কিত কিছু প্রশ্নের জন্যই আজ চলে এসেছি। স্যার, স্বাগত মাধ্যমে। ধন্যবাদ। আমি শুনছিলাম এই হাই স্কুলগুলোর যে অবস্থা, পঠন পাঠনের কথা বাদ দিন, আগে চক ডাস্টার, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, সেইগুলো কেনার পর্যন্ত টাকা নেই, এটা কি সত্যি? আমরা একটু বলছি যে অবস্থার মধ্যে আমরা চলছিলাম, যেমন কম্পোজিট গ্র্যান্ড আসতো 1 লক্ষ টাকা, যেখানে ১,৫০০-এর উপর ছাত্রছাত্রী থাকতো, এবং মিনিমাম গ্র্যান্ডটা যেত সেটা ১০,০০০ টাকা প্রাথমিক বিদ্যালয় বা উচ্চ প্রাথমিক যাদের ছাত্র সংখ্যা কম থাকতো। এইটা পেয়ে আসছিলাম দীর্ঘদিন ধরে। হঠাৎ করে গত বছর রাজ্য সরকারের থেকে সেই টাকাটা শিক্ষা দপ্তরের আমাদের যে সর্বশিক্ষা অভিযানের এসপিডি, স্টেট প্রজেক্ট ডিরেক্টর থাকেন একজন, তিনি গত বছর সেই টাকাটাকে অর্ধেক টাকায় পরিণত করলেন। অর্থাৎ যেটা 1 লক্ষ টাকা দিত সেটা এসে দাঁড়ালো ৫০,০০০ টাকাতে। এবারে আমাদের যা চলতো এমনি মানে প্রতি বছর দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হচ্ছে। এটার কারণ হচ্ছে যে সমস্ত সরকারি বিদ্যালয়গুলোকে, মানে একটা স্কুল আছে যেটা হিন্দু স্কুল, হেয়ার স্কুল, ডিস্ট্রিক্ট যেগুলো গভর্নমেন্ট স্কুল আছে, আমাদের স্কুলগুলো ছিল গভর্নমেন্ট এডেড, যেখানে নির্বাচন হতো। সেই নির্বাচন জায়গা থেকে ২০১৪ সালে নির্বাচন বন্ধ করে দিয়ে গভর্নমেন্ট এডেড থেকে গভর্নমেন্ট স্পন্সরে পরিণত করলো। অর্থাৎ সরকার প্রপার্টির মালিক হয়ে গেল সারা স্কুলে, যেটা আগে স্কুল ম্যানেজমেন্ট ছিল। এবং তার উপরে ২০১৮ সালে এসে বোর্ডের মানে ক্ষমতা বিকেন্দ্রীকরণ না করে ক্ষমতা কেন্দ্রীভূত করেছে রাজ্য সরকার ধাপে ধাপে। কিরকম করলো? পর্ষদের নিয়ন্ত্রণে আমরা থাকতাম, তার থেকে একটা অনুমোদন নিতাম, আমাদের একটা স্বশাসিত ম্যানেজিং কমিটি নির্বাচিত সরকার থাকতো, ম্যানেজমেন্ট থাকতো, তারা চালাতো। এরপর করলো কি, ২০১৮ সালে এসে ২০১৪-তে স্পন্সর করলো, ২০১৮-তে এসে বোর্ডকে করে দিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, হয়ে গেল নিয়োগকারী সংস্থা। অর্থাৎ আমরা নিয়োগপত্র দেওয়ার ক্ষমতা হারালাম। আমরা আগে আমাদের এই জায়গা জমির উপর যে ম্যানেজমেন্টের ক্ষমতা ছিল সেটা হারালাম ২০১৪-তে। ২০১৮ এসে আমরা আরেকটা ক্ষমতা হারালাম, যে খবর হলো আমাদের যে নিয়োগ দেওয়ার ক্ষমতা ছিল সেটা বন্ধ হয়ে গেল। মানে আপনাদের হাত থেকে আস্তে আস্তে ক্ষমতা চলে গেল। তারপর থেকে মানে কম্পোজিট গ্র্যান্টের নাম করে সর্বশিক্ষার একটা টাকা কেন্দ্রীয়ভাবে আসতো, সেখান থেকে একটা বড় পোর্শন আসতো এবং রাজ্য সরকারের একটা ছোট অংশ থাকতো। তা দিয়ে আমাদের স্কুলগুলো চলতো। স্কুলের ইলেকট্রিক বিল, স্কুলের ডে টু ডে অ্যাক্টিভিটি, চক ডাস্টার, টিএলএম, টিচিং লার্নিং মেটেরিয়াল, যেগুলো ল্যাবরেটরি ইকুইপমেন্টস, লাইব্রেরি বুকস, এইটা নিয়ে আমাদের চলতো। এবং এমনকি কোশ্চেন পেপার তৈরি ইত্যাদি ইত্যাদি করার আমরা তাতে মেটাতাম। এবছর প্রায় বছর শেষ হতে চলছে, আর 1-1.5 মাস বাকি। এখনো পর্যন্ত কম্পোজিট গ্র্যান্টের কোনো হদিশ আমরা পাইনি। আমরা আমাদের সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর অ্যাডভান্স স্টাডিজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা চিঠি বারে বারে দিয়েছি কমিশনার অফ স্কুল এডুকেশন, কম্পোজিট গ্র্যান্ট যাতে ছাড়া হয়, এসপিডি স্টেট প্রজেক্ট ডিরেক্টর, স্কুলের ডিআই, সব বিভিন্ন স্তরে আমরা এই ডেপুটেশন ইত্যাদি গুলো সংগঠিত করেছি। সেখান থেকে কিরকম রেসপন্স? এবং সেই রেসপন্স বলছে কি, কেন্দ্রের একটা টাকা দেয়নি, না টাকা দেওয়ার জন্য আমরা দিতে পারছি না। যে কেন্দ্র দেয় 40%, সর্বশিক্ষাতে রাজ্যের আছে 60%। তাহলে 60% টাকা হলে আমরা যারা 1 লক্ষ টাকা পেতাম তারা ৬০০০ টাকা পাওয়ার কথা। সেখানে গতবারে ৫০,০০০ টাকা দেওয়া হলো। কেন দেওয়া হলো তার বুঝলাম না। রাজ্য সরকারের শেয়ারটাও তো আমাদের দিল। আজকে আবাস যোজনাতে বলা হচ্ছে কেন্দ্র যদি না দেয় আমরা দেবো। তাহলে আমরা ভাবলাম যে তাহলে আমাদের স্কুলগুলোর জন্য দেবে। উল্টে সর্বশিক্ষা
দপ্তর থেকে যে এসিআর সব বিভিন্ন প্রজেক্টে কাজগুলো চলছিল, সেগুলো ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হতে থাকলো। আস্তে আস্তে স্কুলগুলোর মধ্যে টিচিং নন টিচিং নিয়োগ বন্ধ হলো, স্কুলগুলোর উপর অত্যধিক প্রেশার পড়লো। বাইরে থেকে পার্ট টাইম টিচারের নাম করে 2000, 3000, 4000, 5000 টাকার মধ্যে MA, BEd, MSc, BEd এই সমস্ত ছাত্রদের লাগিয়ে পড়ানো। নন টিচিং নেই, গ্রুপ ডি নেই, দীর্ঘ 10 বছর ধরে নিয়োগ নেই। মাদ্রাসাগুলোর একই অবস্থা দাঁড়িয়ে গেল। আমরা তখন মানে এবছর ভাবছিলাম যে অন্তত সেই 50% টাকা কিংবা অন্তত যে 60% টাকাটা কম্পোজিট গ্রান্টের রাজ্য সরকারের অধীনে আমরা চলছি, তারই স্পন্সর স্কুল, তারই নিয়োগকারী সংস্থা মধ্যশিক্ষা পর্ষদ, তাহলে সেই স্কুলগুলোর দায়ভার তো সরকারকে নিতে হবে। সরকার একবারও না ভেবে ওদিকে 1600 কোটি টাকার ট্যাবে একই বছরে কি দরকার ছিল 11কে টাকাটা দেওয়া? ওই 600 কোটি টাকা দিয়ে কিন্তু বা আরো 900 কোটি টাকা দিয়ে, 1000 কোটি টাকা দিয়ে আমাদের কিন্তু স্কুলগুলোর পরিচালনার ক্ষেত্রে সমস্যা হতো না। আমাদের কম্পোজিট গ্র্যান্ট এবছর এখনো পর্যন্ত আমরা পাইনি। আমরা SFHM এর পক্ষ থেকে বারে বারে ডিআইদের কাছে ডেপুটেশন সর্বত্র জানিয়েছি, মিডিয়া, পেপার, যেখানে যা আছে আমাদের যতটুকু যোগাযোগ আছে, টেলিফোন করা হয়েছে। SPD স্টেট প্রজেক্ট ডিরেক্টর তিনি কথা বলতেই চান না। তিনি এই ব্যাপারগুলোকে নিয়ে ভাবেন একটা, আপনারা বারে বারে আমাদের বিরুদ্ধে বলেন, আপনার সঙ্গে আমি কথা বলবো না, এই মানসিকতায় তিনি একজন IAS অফিসার যদি থাকেন, তার বিরুদ্ধে আবার কি সরকারের কাছ থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি না সেটা যদি বলি, আমরা ডিএ পাচ্ছি না আমরা যদি বলি যে আমাদের প্রধান শিক্ষক শিক্ষিকাদের যে বেতন বঞ্চনা হচ্ছে, দিনের পর দিন গভর্নমেন্টের প্রায় 17-18 রকমের প্রজেক্ট, যে মানে ফলিক অ্যাসিড যে আয়রন ট্যাবলেট সেটা খাওয়ানো থেকে শুরু করে মিড ডে মিল, আমাদের কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, সেখানে টাকার কোনো অভাব হচ্ছে না। এই ছাত্রছাত্রীরা এখন ভাবে যে আমরা স্কুলে যাই টাকা পাওয়ার জন্য যাই, পড়াশোনার জন্য আর আসছে না। শিক্ষা লয় যেটা ছিল সেটা রেশনালয়ে পরিণত হয়ে গেছে। বিডিও অফিসের যে কাজটা ছিল, বিডিও অফিস সে কাজ আর করে না। দুয়ারে সরকার করে এই কাজগুলো করা যেতে পারতো, যে তারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারতো, সেসব না করে আমাদের ঘাড়ে চাপিয়ে আমাদেরই প্রধান শিক্ষক শিক্ষিকার নামে পূর্ব মেদিনীপুরে যারা সাইবার ক্রাইমে অভিযোগ করেছিল বলে তাদের নামে অভিযোগ করেছে। কে করছে? জেলা শাসক করছে। কে করছে? ডিআই করছে। আমরা মনে করি এরা এই যে অতিরিক্ত আমি তোমাদেরই লোক, মোর নাম এই বলে খ্যাত হোক, এই প্রবণতা কিছু IAS, কিছু IPS এবং কিছু আমলার আছে, যার ফলে আমরা এই টাকাটা পাচ্ছি না। কারণ তারা মুখ্যমন্ত্রীকে, শিক্ষামন্ত্রীকে বিষয়টা তুলে ধরতে পারতেন, তারা তুলে ধরেন না, তারা নাকি কথা বলার সুযোগ পান না, কিন্তু তারা তাবেদারি করা ছাড়েন না। আমাদের কথা হচ্ছে, আমাদের যে দৈনন্দিন সমস্যাগুলো শিক্ষা দপ্তর যদি না বোঝে, শিক্ষামন্ত্রী যদি না বোঝেন, মধ্যশিক্ষা পর্ষদ যদি না বোঝার ভান করেন, যে মধ্যশিক্ষা পর্ষদ কি করছে, 50 টাকা ছিল একটা স্পেলিং মিস্টেকে, বাচ্চাদের বানান ভুল হতে পারে, অনলাইনে আমাদের সমস্ত কাজগুলো আমাদের দিয়ে করানো হয়, আমাদের সমস্ত লোকজন না থাকা সত্ত্বেও, আমাদের ইনফ্রাস্ট্রাকচার না থাকা সত্ত্বেও, বাইরে সাইবার ক্যাফে দিনের বেলা পোর্টাল কাজ না করলে রাতের বেলা দাঁড়িয়ে কাজ করেন প্রধান শিক্ষক শিক্ষিকা বা সহৃদয় কিছু শিক্ষাকর্মী, শিক্ষক শিক্ষিকা, তাদের নিয়ে সেই মধ্যশিক্ষা পর্ষদ 1000 টাকা করে দিল 50 টাকাটাকে। আপনি কোন হিসাবে করছেন? সর্বশেষ ওই যেটা বলছিলেন পেন্সিলের দুপ্রান্তে দুই শিশু, আজকে শিশু দিবসে আমার সেটা বলতে খারাপ লাগছে যে সেই শিশুদের যে যেখানে 5-6 ঘন্টা করে থাকে, তার যে সুস্থ পরিবেশ থাকার কথা, সেখানে কোথাও কোনো স্কুলে টিভিতে দেখছি মানে কন্ডম পাওয়া যাচ্ছে, কোথাও দেখছে আলমারির তলায় মদের বোতল পাওয়া যাচ্ছে। এটা তো কাঙ্ক্ষিত ছিল না, কোনো নৈশ প্রহরী নেই, স্কুলগুলোতে বাজার বসানো হচ্ছে, চারদিকে একটা অস্থিরতা তৈরি করে ফেলেছে। আমাদের সেজন্যই বক্তব্য যে চক ডাস্টার থেকে শুরু করে যাবতীয় কিনতে এই 240 টাকা সেই মান্ধাতার আমল থেকে আছে, আজও বাড়ে না। কিন্তু ওনারা একটা ডুপ্লিকেট মার্কশিট দেবেন, আগে যেটা ছিল 100 টাকা করে দিলেন 300 টাকা, ওনাদের একটা কলমের খোঁচাতে হয়। কিন্তু আমাদের স্কুলগুলোতে আমরা তা পাই না। আমরা অবিলম্বে সরকারের কাছে দাবি করছি যে তারা যেন এই কম্পোজিট গ্রান্টটা দেয়, কারণ ইলেকট্রিসিটি বিল বহু স্কুলে দিতে পারেনি বলে ইলেকট্রিক লাইন কাটতে আসছে, বহু স্কুলে যে পরিমাণ TLM থাকার কথা তা নেই, লাইব্রেরি বই থাকার কথা তা থাকছে না। আস্তে আস্তে এরা মানে সরকারের তার পলিসি নিয়ে যে কাজগুলো করছে, অতিরিক্ত কাজগুলো আমাদের উপর বোঝা চাপাচ্ছে, অথচ আমাদের সুরক্ষার সময় তারা থাকছেন না। যে পোর্টালে আমরা ট্যাবের আপলোড করেছিলাম
আমাদের অ্যাকাউন্ট ডিটেলস গুলো ছাত্রছাত্রী, আমরা তো বিহারের কোনো অ্যাকাউন্ট দিইনি। বিহারের অ্যাকাউন্ট কোথা থেকে চলে এলো? অর্থাৎ যাদের মানে অডিট করার কথা এই পোর্টালটার 6 মাস অন্তর, তারা করেনি। তার সুরক্ষার কথা বলে, ওটা এনআইসি একটা পোর্টাল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেটা চালায়। তার পরিচালনার দায়িত্বে ডাব্লিউবিসিএস অফিসার, ডাব্লিউবিএস অফিসাররা আছেন, ডিআইরা আছেন, এসআইরা আছেন। তার মধ্যে ভূত ঢুকলো কোত্থেকে? এই যে একেবারে এই যে বলা হচ্ছে যে জামতাড়া গ্যাং ইত্যাদি গ্যাং, এরা কি আগে জানতো না? আমরা তো জুলাই মাসে ডিআইদের কাছে কোথাও কোথাও জানিয়েছিলাম যে এরকম ঘটনা ঘটছে, তাদের মাধ্যমে খবর ছিল, গত বছরও খবর জানতো। এই যে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা না লোপাট হয়েছে, তারা জানে এরকম ধরনের হতে পারে। টাকা পয়সা, যেখানে মধু থাকবে মৌমাছি আসবে, সেই ফুলে বসবেই, এটা জেনে তার সিকিউরিটি ভাববে না। যেখানে 1600 কোটি টাকার লেনদেন হচ্ছে একটা পোর্টাল থেকে, সেই পোর্টালের কোনো সুরক্ষা থাকবে না। যে পোর্টালে আমাদের 52 লাখ 54 লাখ ছাত্রছাত্রী সারা রাজ্যের সেকেন্ডারি লেভেলের, তাদের যে সুরক্ষার ম্যাটারটা আছে, তাদের যে বিভিন্ন ডেটাগুলো আছে, আধার কার্ড থেকে শুরু করে তাদের অ্যাড্রেস, যাবতীয় মোবাইল নাম্বার, সেগুলো তো হ্যাক হয়ে যদি বাইরে চলে যায়, তাহলে আগামী দিনে তাদের অ্যাকাউন্টে সুরক্ষা কি করে থাকবে? আমরা খুব আশঙ্কিত। এবং পূর্ব মেদিনীপুরের 4 জন ডিআইয়ের বিরুদ্ধে, ডিআই 4 জন প্রধান শিক্ষক, তারা সিনিয়র মোস্ট প্রধান শিক্ষক অন দ্য ভার্জ অফ রিটায়ারমেন্ট, তাদের বিরুদ্ধে এফআইআর করে সারা রাজ্যে প্যানিক তৈরি করে দিয়েছেন। আসল ঘুরিয়ে দেওয়ার চক্রান্ত করেছিলেন। এ পর্যন্ত যারা ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছেন, তারা কেউই প্রধান শিক্ষক না, অথচ প্রধান শিক্ষককে চোর নামের তকমা দেওয়া হচ্ছিল, যাতে সোসাইটিতে তাদের মান মর্যাদা এগুলো সমস্ত ক্ষুণ্ণ করা যায়। আমরা এর তীব্র প্রতিবাদ করেছি। আমরা এটা নিয়ে ডেপুটেশন দিয়েছি শতাধিক প্রধান শিক্ষক শিক্ষিকা নিয়ে। পূর্ব মেদিনীপুরের জেলা শাসক, তিনি নিজেকে ভগবান ভাবেন জানি না, তিনি এমন একটা পাওয়ারফুল লোক, তিনি এ ব্যাপারে কথা বলতেই চান না। তিনি বললেন আমি যা করেছি ঠিক করেছি, একটাও চোর ধরতে পারেনি। সেটা পূর্ব বর্ধমানের জেলা পুলিশের সাইবার ক্রাইমে, আমাদের সাইবার সেলে, আমাদের হেডমাস্টার সুব্রত বাবুরা তারা কমপ্লেন করাতে, তার পরিপ্রেক্ষিতে মালদা সিট গঠন করেছে জেলা পুলিশ, এবং সেখানে দিনাজপুর থেকে তারা গ্রেপ্তার করে আনতে পারে। আর আমাদের পূর্ব মেদিনীপুরে একটাও গ্রেপ্তার হয়নি। আমাদের দক্ষিণ 24 পরগনায় 350 রং অ্যাকাউন্টে টাকা চলে গেছে। এই রং অ্যাকাউন্ট টাকাটা তো উড়ে যায়নি। সাইবার ট্যাব দুর্নীতির কথা বলছেন, সরকার পক্ষ থেকে কিন্তু প্রধান শিক্ষকদের উপরও দায় চাপানো হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এখানে কিভাবে প্রধান শিক্ষকরা দায়ী থাকতে পারেন? আমরা সেই কথাই বলছি। আমরা পোর্টালে লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকি, ঢোকার পর একটি আমাদের কাছে ওটিপি আসে। এই ওটিপির পরিপ্রেক্ষিতে পোর্টালটা অন করা হয়। এই পোর্টাল দিনের বেলা কাজ করে না। 16 লক্ষ ট্যাবের অ্যাকাউন্ট ডিটেলস যখন আপলোড হচ্ছে সারা রাজ্য জুড়ে, তখন মুশকিল হচ্ছে যে ওতে অ্যাক্সেস করা মুশকিল হয়ে যায়। সবাই ওই সময় স্কুল আওয়ারে চেষ্টা করে, সেটা কখনো রাতে, মধ্যরাতে আমাদের কাজ করতে হয়েছে। যখন এই কাজ করতে যাওয়া হয় এত দ্রুততার সঙ্গে, এই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এই টাকা ঢুকবে পুজোর আগে, এক্ষুনি দিন তক্ষুনি দিন। এই যে আমরা যখন ঢোকাচ্ছি, ভেতরে ভেতরে কে চেঞ্জ করছে আমরা খেয়াল করতে পারিনি। আমরা মনে করি সৌরভ অধিকারীর অ্যাকাউন্ট ডিটেলস আমরা একটা ছাত্রের ঢোকালাম, সৌরভ অধিকারী ছেড়ে সেটা চলে গেল পরেশ যাদবের, বিহারের কোন অ্যাকাউন্ট ঢুকে গেল। আমরা কি করে বুঝবো যে সরকারি পোর্টালে কাজ করছি সেই পোর্টালে এমন ধরনের জিনিস ঘটতে পারে? আমরা তো সঠিক নাম্বার দিয়েছিলাম। আমাদের যদি আজকাল সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা আছে, তারা দেখতে পারেন যে প্রধান শিক্ষকের পক্ষ থেকে কোনো অসৎ নাম্বারগুলো দেওয়া হয়েছিল কিনা, রং নাম্বারগুলো দেওয়া হয়েছিল, বিহারের কোন অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছিল। তারা বেনিফিশিয়ারি নন, তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। তারা কোনো ডিডিও নন, তারা কি করে মামলা করবেন? আমাদের বলা হচ্ছে আপনি গিয়ে মামলা করুন। মানে ওনারা কোনো কিছুতেই ওদের নেই। আচ্ছা আপনি বলুন, এই পোর্টালটা অপারেট করে বিকাশ ভবনের আধিকারিক, এই পোর্টাল অপারেট করে জেলা বিদ্যালয় পরিদর্শকরা, তারা সমস্ত স্কুলের ডিটেলস জানেন। আমরা তো সমস্ত স্কুলের ডিটেলস জানি না। আমাদের স্কুল থেকে একটা স্কুলের সংখ্যা পেতে পারতো, কিন্তু ওরা তো দেখছে যে পোর্টালের মধ্যে ঢুকে সমস্ত কিছু নিয়েছে। এতগুলো স্কুলের আইডি পাসওয়ার্ড ওটিপি ওদের কাছে থাকা সম্ভব না। ওরা একেবারে হ্যাক করেছে জেলা শিক্ষা আধিকারিক কিংবা জেলা পরিদর্শকের অফিস থেকে, কিংবা এসআই অফিস থেকে, কিংবা একেবারে সর্বোচ্চ স্তর রাজ্য শিক্ষার সদর দপ্তর বিকাশ ভবন থেকে। আমাদের মনে হয়েছে এইগুলোকে বড় রকমের একটা সিআইডি বা বড় তদন্ত, যা লালবাজারের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট যারা বিশেষজ্ঞ আছে তারা ছাড়া পারবে না। কারা করেছে, কোথা থেকে করছে, এবং আমাদের তদন্ত করে
তার দোষীদের স্বচ্ছ তদন্ত চাই, নিরপেক্ষ তদন্ত চাই, প্রকৃত দোষীদের শাস্তি চাই। লক্ষ্মীর ভান্ডারের টাকা সরকার পক্ষ থেকে আসছে, তারপরে ধরুন পুজোর অনুদান পারপাস টাকা সরকার পক্ষ থেকে আসছে, অথচ কম্পোজিট ফান্ড যেটা স্কুলের মিসলেনিয়াস পারপাস এটা ইউজ হয়। একটা আপনি একটু আগেই বলছিলেন যে প্রশ্নপত্র ছাপানোর একটা এত বড় খরচ, ইলেকট্রিক বিলের এত বড় খরচ, এই ওভারঅল বিষয়টাতে তো একটা হিউজ খরচ যায় এত বড় একটা স্কুল চালাতে গেলে, বা যে কোনো হাই স্কুলের পক্ষে। এই ফান্ড ম্যানেজমেন্ট তাহলে এই মুহূর্তে কিভাবে হচ্ছে? আমরা 240 টাকার বাইরে নিতে গেলে গ্রামবাসী বৃন্দ, অভিভাবক বৃন্দ তারা ক্ষুণ্ণ হন। ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা সরকারই দিচ্ছে, স্কুল অ্যাকাউন্টে একটা পয়সা সারা বছরেও দেয়নি। ফলত যেখানে ধরুন 3000, 4000, 5000 ছাত্রছাত্রী, তাদের পার্ট টাইম নিয়োগ করে সেখানে 15, 16, 17 জন করে পার্ট টাইম আছে কোনো কোনো স্কুলে, তারা 2000, 3000 পেলেও প্রায় 50,000 টাকা পার মান্থ ব্যয় হচ্ছে। এরপর কি হচ্ছে, সরকারিভাবে যে টাকাটা আসছিল সেই টাকাতে আমরা একটা ভরসা রাখতাম যে ওই টাকা থেকে এই পেমেন্টটা আমরা করবো। যেমন কোশ্চেন পেপার ছাপানো, যে স্কুলের কম ছাত্রছাত্রী আছে তারা ডিটিপিটা তৈরি করতে পারতো, মানে তৈরি করতে পারে না, তারা ক্লাস্টার স্কুল মডেল নিতে পারতো। আবার গতকালকে একটা সার্কুলার দিয়ে বলেছে না, কোনো প্রশ্নপত্র ক্লাস্টার মডেল তৈরি করা যাবে না। তারা শিক্ষা কমিশন সম্পর্কে কতটা জানে আমি জানি না। বিভিন্ন শিক্ষা কমিশন, সেটা রাধাকৃষ্ণন হতে পারে, সেটা মুদালিয়ার শিক্ষা কমিশন হতে পারে, কেন্দ্রীয়ভাবে যে শিক্ষা কমিশনগুলো গঠেছে, রাজ্য সরকার, তারা এই ক্লাস্টার স্কুল কনসেপ্টটাকে রেখেছেন। অর্থাৎ কতকগুলো স্কুল নিয়ে তারা তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তারা তাদের সুবিধা অসুবিধা, টিচিং লার্নিং এর একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম এসব করতে পারতো। সেগুলো বন্ধ করছে। কারা করছে? যারা মধ্যশিক্ষা পর্ষদে বসে আছেন তাদের ভাবা উচিত যে স্কুলগুলো চলবে কি করে। তুমি নিয়োগকারী সংস্থা, তোমাকেই ভাবতে হবে যে স্কুল চালাবে কি করে। এখানে কি হচ্ছে, একেবারে টাকাতে না থাকার ফলে পরিষ্কার টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না, ফিনাইল কেনা যাচ্ছে না, ব্লিচিং পাউডার দেওয়া যাচ্ছে না, স্কুলে ঘাস কাটা যাচ্ছে না, সাপ কামড়াচ্ছে, চারদিকে জলের যে জল ব্যবস্থা রাখতে হয়, স্যানিটেশন রাখতে হয়, সেটা একটা বড় খরচ হয়। এবং গ্রুপ ডি, গ্রুপ সি নিয়োগ না থাকার ফলে সেখানে অনেক শিক্ষাকর্মীকে বাইরে থেকে নিয়ে আসতে হয়। কম্পিউটার রেগুলার খারাপ হয় যে স্কুলে আছে, যার নাই তার সাইবার ক্যাফে গেলে তাকে একটা মিনিমাম খরচ করতে হয়। তারপরে আপনি যদি দেখেন যে স্কুল বিল্ডিং এর রিপেয়ারিং এর ম্যাটার থাকে, সেই রিপেয়ারিং গ্রান্ট আপনি সারা রাজ্যে যদি দরকার এই মুহূর্তে হয়তো 4000 স্কুলে আপনি দিচ্ছেন 300 স্কুল, 200 স্কুল, কি করে হবে তা? এবং একটাও কোনো খরচের দায়িত্ব নিচ্ছে না, বেসরকারিকরণের দিকে ক্রমশ ঠেলে দিচ্ছে। সর্বশিক্ষা, সবার শিক্ষা, সবার উন্নতি, সেই জায়গা থেকে আমরা সরে এসে ব্যক্তি উন্নয়নে চলে যাচ্ছি। ভোটের লক্ষ্য করে গার্জেনকে খুশি করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিচ্ছি। ফলত আমাদের যা হওয়ার হচ্ছে পুষ্পবিহীন পূজা আয়োজন। রবীন্দ্রনাথের ভাষায় আমরা যদি দেখি যে পুষ্পবিহীন পূজা আয়োজন, ভক্তিবিহীন তানগা হচ্ছে। স্কুলগুলো আস্তে আস্তে প্রায় বহু স্কুল বন্ধ হয়ে গেছে। কলকাতার বুকে প্রায় 250-300 স্কুল বন্ধ হয়ে গেছে এবং টিচার সারপ্লাস হচ্ছে। তাদেরকে 10C-তে যে স্কুলে শিক্ষক নেই সেখানে পাঠাতেও দ্বিধাগ্রস্ত হচ্ছে, এখনো পাঠানো হয়নি। যে সংখ্যক স্কুলে শিক্ষক শিক্ষিকা দরকার দিচ্ছে না। পঠন পাঠনের যে বই দিচ্ছে তা বেশ কিছু বই আরো লাইব্রেরি থেকে পেতে পারতো, লাইব্রেরি গ্যান বন্ধ করে দিচ্ছে। সামান্য 50, 60, 70, 100, 200, 500 স্কুল দিয়ে হবে না। প্রতিটা স্কুলের জন্য এই গ্রান্ট গুলো থাকা উচিত, ল্যাবরেটরি জ্ঞান থাকে। এই যে একটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, তারা সিলেবাস চেঞ্জ করেছে। সিলেবাস চেঞ্জ করলে কি হচ্ছে, সিলেবাস যখনই চেঞ্জ হচ্ছে তার ল্যাবরেটরি ইকুইপমেন্টস চেঞ্জ হয়ে যায়। সেই ইকুইপমেন্টস গুলো কিনবে কোথা থেকে? সরকার এগুলো ভাববে না যে যেখানে যেখানে বিজ্ঞান পড়ছে, আগে 44% বিজ্ঞান পড়তো এক সময়, একেবারে পিক আওয়ার্সে উঠলো 44, 100 জনের 44 জন বিজ্ঞান পড়তো, এখন নেমে সেটা 14% দাঁড়িয়ে গেছে। তাহলে আমাদের ভাবনাটা কি? আমাদের বিজ্ঞান চর্চাটা বাড়ানো, চাঁদে লোক পাঠানো, নাকি আমরা আস্তে আস্তে সেই প্রিমিটিভ এজে ফিরে যাব? যে এজ থেকে আমরা আসছি সেই এখনো পর্যন্ত মানে আগুনের আবিষ্কার করতে পারেনি, এখনো পর্যন্ত গুহায় বাস করতো, সেই যুগে ফিরে যাচ্ছে। যে শিক্ষা নিয়ে গর্ব করছে আমেরিকা, তারা এখন চাঁদ দিকে আমাদের ব্রেনগুলোকে তুলে নিয়ে যাচ্ছে। আমাদের গবেষণা নেই, উচ্চ শিক্ষায় ভর্তি নেই, আস্তে আস্তে করে ড্রপড আউট হচ্ছে। যে ইঞ্জিনিয়ারিং এ পড়তে চাইছে না, পাওয়া যাচ্ছে না ছাত্র, ইঞ্জিনিয়ারিং কলেজগুলো শূন্য। লেডি ব্রাবন থেকে প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর ইউনিভার্সিটি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী
যতজন থাকার কথা ততজন যে কোনো জেনারেল একাডেমিক সেশনেই দেখি ছাত্র সংখ্যা কমছে, ড্রপ আউট বাড়ছে। হ্যাঁ। আমরা পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে। আমরা কি স্কুলগুলো ছাত্রছাত্রীদের আনন্দের জায়গা, তার আনন্দ পাঠদানের কথা বলা হচ্ছে। আনন্দ পাঠদান করতে গেলে রুমটার ফ্যানটা ঘুরতে হবে, রুমটাতে সুসজ্জিত থাকতে হবে, আলো থাকতে হবে, রুমের মধ্যে জানলা দরজা থাকতে হবে, জলের ব্যবস্থা, স্যানিটেশনের ব্যবস্থা, খেলার মাঠ, খেলাধুলোর সরঞ্জাম কেনা। কোথা থেকে কিনবো? তুমি যদি কম্পোজিট গানটাও বন্ধ করে দাও, যেটা দিচ্ছিলে তা বন্ধ হয়, সেটা বন্ধ করে আমাদের যে অক্সিজেন, আমাদের যে লাইফ লাইন, সেটাকে কেটে দিয়ে ডেড বডিতে পরিণত করার একটা প্রক্রিয়া চালাচ্ছে। আমরা অবিলম্বে দাবি করছি যত দ্রুত পারে এই কম্পোজিট গান যেন সরকার তথা এই সর্বশিক্ষা দপ্তর আছে, যে দপ্তরে কোটি কোটি টাকা সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্য টাকা পাচ্ছে, আমরা পাচ্ছি না কেন? কোথায় আমরা হিসাবের গরমিল করছি? এই আইএএস অফিসারদের জবাবদিহি করা উচিত যে তারা সঠিকভাবে খরচ করছেন নাকি বেঠিকভাবে করছেন, যার জন্য আটকে দিচ্ছে। অন্যান্য রাজ্য পেতে পারে, আমরা পেতে পারি না। এই জায়গায় আমাদের মনে হয়েছে যে বারবার বলা হচ্ছে এশিয়ার বন্ধ, অন্যান্য রাজ্যে চলছে। এখানে গিয়ে সর্বশিক্ষার টাকা বন্ধ, অন্যান্য রাজ্যে চলছে। তাহলে অন্যান্য রাজ্য পেতে পেলে আমার রাজ্য পায় না কেন? শিক্ষায় যে বিনিয়োগ থাকা উচিত ছিল, এটা নন প্রোডাক্টিভ হলেও এই শিক্ষা থেকেই কিন্তু আমাদের চেতনা থেকে একটা সুন্দর পরিবেশ, সুন্দর রচনা তৈরি হয়। তারা আগামী দিনে নিজের পর সেলফ ডিপেন্ডেন্ট। দিনের পর দিন এসএসসি থেকে নিয়োগ নেই। কি নিয়োগ নেই? স্কুলগুলো চালাবে কারা? একটা স্কুল আছে 2000-5000 স্টুডেন্ট, 5 জন 7 জন 10 জন 15 জন টিচার এগিয়ে চালানো। এবং সাধারণ বাড়ির ছাত্ররা বা পড়ুয়ারা এই শিক্ষক হওয়ার সহজ স্বপ্ন দেখতে ভুলে যাচ্ছে এখন। বাবা একেবারে যেটা একবারে তৈরি হয়ে গেছিল, মেশে গেলেই, হস্টেলে গেলেই দেখা যেত, বাড়ি বাড়ি দেখতো, তারা পড়াশোনা করছে, পরীক্ষা দেবে প্রতি বছর, সেগুলো সব বন্ধ হয়ে গেছে। এখন এর থেকে উত্তরণের একটা পথ, সরকারকে যে স্বাস্থ্য ব্যবস্থা, তা নিয়ে তো আমরা কদিন আগে ডাক্তারবাবুদের, জুনিয়র ডাক্তারদের আন্দোলন দেখেছি। শিক্ষাতেও কিন্তু গুরুত্ব দিতে হবে। আমাদের শিক্ষামন্ত্রী একজন অধ্যাপক মানুষ, তিনি অধ্যাপনা করেছেন, কলেজে পড়িয়েছেন। তার যে তিনি এবার নাট্যকারও, তিনি বাস্তব জিনিস নাটকে তুলে ধরছেন, আর তারই দপ্তরে এরকম কম্পোজিট জ্ঞান যাচ্ছে না, তার কোনো দায় নেই, তিনি অস্বীকার করতে পারেন না। তাকে ভাবতে হবে কি করে আমরা কম্পোজিট জ্ঞান পাঠাতে পারি। যেমনটা আপনি বলছিলেন, দীর্ঘদিন ধরে নিয়োগ নেই, কম্পোজিট গ্রান্ট আসছে না, কম্পোজিট ফান্ড স্কুলে স্কুলে আসছে না, এবং একজন বিএড, এমএসসি, এমএ স্টুডেন্টকে পার্ট টাইমে কাজ করতে হচ্ছে 1000 টাকা 2000 টাকার বিনিময়ে। এবং স্কুলগুলো, মানে প্রাথমিক স্কুল বলুন বা হাই স্কুলগুলো বলুন, এই মুহূর্তে মৃত্যুপথক যাত্রী হয়ে দাঁড়িয়েছে একেবারে। আপনি আরো ভাববেন, একটা আজকে বলছে আজকের দিনে শিশু দিবসে স্পেশাল মেনু করতে। আপনি ভাবুন, প্রাথমিক বিদ্যালয়ে আপনি গেছেন বললেন, সেখানে গিয়ে দেখছেন কি 30 জন 40 জন ছাত্র, সব নার্সারি স্কুলে 10 জন ছাত্রকে 5 টাকা 45 পয়সা মিড ডে মিলে বাবদ আসে। তাহলে 10 5 50 টাকা, 55 টাকা। এই 55 টাকা দিয়ে তিনি ডাল দেবেন, তিনি ডিম দেবেন, গোটা ডিম। ওই 10 জন ছাত্র, 10 জনের সঙ্গে যারা রান্না করে, যিনি টেস্টার থাকবেন, টেস্ট করবেন। এই যে 15 জন বা আরো এরকম একটা সংখ্যাকে কি করে 50-55 টাকা, যেখানে একটা মিল ডিম ভাত পাওয়া যায় না, সেখানে এই মানে 15 জনের একটা ডিম ভাতের ব্যবস্থা করবেন? কারা এইসব সিদ্ধান্ত নিচ্ছে? ভাববে না যে এটা চলতে পারে না? এটা একেবারে আমরা মানে সব জেনে শুনে বিষ পড়েছি পান মতো করে যাচ্ছি। এবং মাঝে মধ্যে যে প্রধান শিক্ষক শিক্ষিকা তারা নিজেদের পকেটের টাকা দিয়ে কোনোভাবে চালাচ্ছেন, তাকেও ছাড়ে না এরা এফআইআর করতে, যেটা পূর্ব মেদিনীপুর প্রমাণ করলো, যেটা কাটোয়া তে প্রমাণ করলো যে নন বেলেবল ধারায় প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা যায়। কোথাও নানা রকমের একটা বস্তা ইঁদুরে কেটে দিয়েছে, তা না পেলে বা অমুক করলে তার হিসাব নিকাশ নিয়ে মাথা ফাটা করে, কিন্তু ফাটাফাটি কাণ্ড করে। কিন্তু এই যে চালাচ্ছে কি করে স্কুলগুলোকে, তা বাস্তবসম্মতভাবে শিক্ষক সংগঠনগুলোর সঙ্গে মিটিং করে না। মধ্যশিক্ষা পর্ষদের দীর্ঘদিন নির্বাচন নেই, তার ফলে কি হচ্ছে, একেবারে স্বৈরাচারী মনোভাব নিয়ে এই পর্ষদগুলো চলছে, এই মানে সংসদ চলছে, কোনোভাবে নির্বাচন নেই। এবং প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়াশোনা উঠে গেছে, সেখানে আবার 5কে গিয়ে যুক্ত করছে। আচ্ছা আপনি ভাবুন, প্রাইমারিতে আবার 4টে, আবার 5কে যুক্ত করছে, তার মানে 6টা সেকশন। টিচার কত? 2-3টে। এই 2-3 জন টিচার কি করে 6টা সেকশন সামলাবে? 5টা ছাত্র থাকলে তো তাকে আলাদা করেই পড়াতে হবে, তার সিলেবাস আলাদা, তার পাঠ্যসূচি আলাদা,
পাঠ্যক্রম আলাদা, কোন দিন কতটা পড়াবে, কটা পিরিয়ড হবে তার উল্লেখ আছে। কিভাবে এটা থেকে করা যাবে? বলতে এই যে একটা বিশাল সমস্যার মধ্যে বাস্তব সমস্যা আছে, সেটাকে অ্যাড্রেস করার মতো মানে কোন এমএলএ এমপি তারা সংসদে কিংবা অ্যাসেম্বলিতে কথা বলছেন না। জনগণ তারা টাকা পয়সা পেয়ে ভুলে গেছেন। কতিপয় মাস্টারমশাই যারা চিল্লাচিল্লি করে তাকে ট্রান্সফারের ভয় দেখানো হয়, হুমকি দেখানো হয়, কখনো কখনো করেছে। নানানভাবে তারা কথা বলতে চান, সেটুকু কথা বলার মতো অবস্থায় নেই। একেবারে খুবই বাজে অবস্থার মধ্যে শিক্ষা ব্যবস্থা চলছে। শিক্ষা এই যে দুর্নীতি আমাদের প্রতিষ্ঠানগুলোকে ঘিরে হচ্ছে, সেটা কাঙ্ক্ষিত ছিল না। যদি সরকার তার যা শক্তি নিয়ে মনোনিবেশ করত, তার যে আধিকারিক যাতে এতে দায়ী আছে তাদেরকে শাস্তি দিত, এবং রেগুলার একাডেমিক ইন্সপেকশন, গত 10 বছরে একটাও একাডেমিক ইন্সপেকশন ডিআই তরফে হচ্ছে না। কিন্তু অর্ডার দেওয়া আছে, ডিআই সাহেব প্রতি মাসে 2টো ইন্সপেকশন করবেন, প্রতি মাসে এআই 4টে স্কুলে যাবেন, প্রতি মাসে এসআই 8টা 16টা স্কুলে যাবে। সেটা হয় এই একটা স্কুলেও কিন্তু কেউ যায় না, কারণ তাদেরকে এমন প্রজেক্ট স্কিমস নিয়োগ নেই, তো তাদের লোকও কম। শুধু এইগুলোই রিপোর্ট পাঠাও যে আয়রন ট্যাবলেট খাওয়ানো হয়েছে কিনা, আপনি রিপোর্টটা নিন। আপনি ওদের রিপোর্ট নিন যে সবুজ সাথী সাইকেল সবাই পেয়েছে কিনা, কন্যাশ্রী টাকা সবাই পেয়েছে কিনা। কেউ যাতে একটা লেফট আউট না থাকে। সে যদি একদিনও স্কুলে না আসে, ভর্তি হয়ে চলে যায়, সে বাইরে আছে, তার টাকা কোনো রকম বন্ধ রাখা যাবে না। যদি রাখা যায় সঙ্গে সঙ্গে শোকজ চলে আসবে আমাদের ওদিকে। তো আমরাও সেখানে নির্বিঘ্ন, মানে আমরা একাডেমিক, আমরা যে ক্লাসরুমে যেতে চাই, ক্লাসে গিয়ে পড়াতে চাই, সে সুযোগটাও পাচ্ছি না। আপনারা বারবার চিঠি পাঠাচ্ছেন সংশ্লিষ্ট দপ্তরে, কোনো গুরুত্ব নেই। নট এ সিঙ্গল লেটার ইস্যুড বাই দি বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন or the school education department, maybe principal secretary or the commissioner of school education or the state project director, nobody. তাহলে কি আগামী দিনে আপনাদের এই চাহিদাকে কোনো বৃহত্তর ক্যাম্পেইনের হিসেবে দেখার চেষ্টা আমরা করছেন? ভাবছি যে ডাক্তারবাবুরা যদি আজকে অনশন করে, আমাদেরও সেরকম ভাবতে হবে বৃহত্তর। আমাদের চর্চাও চলছে, আমরা চাইছি শিক্ষা বহির্ভূত কোনো কাজে আমরা থাকবো না, তার জন্য এক্সট্রা কোনো অ্যাডিশনাল পেমেন্ট হয় না। আমাদের দিয়ে খাটিয়ে নিয়ে সরকার তার গণতন্ত্র রক্ষার জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য যা যা করার করে নিচ্ছে। তাহলে তুমি আমাকে এই এক্সট্রা কাজ দেবে কেন? কারণ আমার কোথাও অ্যাপয়েন্টমেন্টে, আমাদের অ্যাপয়েন্টমেন্টে লেখা ছিল না যে তুমি এই নন একাডেমিক এই কাজগুলো করতে বাধ্য। যেটা বিডিও করার কথা সেগুলো আমাদের ঘাড়ে চাপাচ্ছে, যে স্বাস্থ্য দপ্তরের ট্যাবলেট দেওয়ার কথা সেটা আমাদের ঘাড়ে চাপাচ্ছে, যা কিছু হচ্ছে স্কুলগুলোতে পাঠাচ্ছে যাতে তুমি পঠন পাঠন থেকে দূরে সরে আসো। এই পঠন পাঠন যখন না হবে, কি হবে? একটা আনএডুকেটেড, আনস্কিলড লেবার তৈরি হবে এবং তারা সমাজের পক্ষে একটা বোঝা হয়ে যাবে, এবং সেদিকেই চলছে। মানে পশ্চিমবঙ্গের শিক্ষাগত গুণমান ধীরে ধীরে নিম্ন দিকে। এক সময় আমাদের গর্ব ছিল, আমাদের দেখে লোক অন্যান্য রাজ্য জেলাস ছিল যে বাংলার সংস্কৃতি, বাংলার শিক্ষা, বাংলার স্বাস্থ্য, এখানে প্রচুর বড় বড় ডাক্তার বেরিয়েছেন, নোবেল বিজ্ঞানী বেরিয়েছেন, নোবেল বিজয়ী সমস্ত সাহিত্যিক বেরিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের অবস্থা আজকে লজ্জায় ঢাকা পড়ছে। কারণটা কি? সরকারের যে পলিসিগুলো নেওয়ার দরকার ছিল, সবাইকে নিয়ে চলার দরকার ছিল, শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটোকে আরো বেশি গুরুত্ব দেয়। ইনফ্রাস্ট্রাকচার বাড়ালে হবে না, তাকে চালিয়ে নেওয়ার জন্য যে ডাক্তার দরকার সে নিয়োগ তো দরকার, নিয়োগ হচ্ছে না। একইভাবে স্কুলগুলোতে নিয়োগ হচ্ছে না। সর্বশিক্ষার অধীনে এসে স্কুলগুলোর ইনফ্রাস্ট্রাকচার বেড়ে গেছে, তার মেনটেন্যান্স হচ্ছে না। যে কোনো সময় পাঁচিল ভেঙে পড়তে পারে, যে কোনো সময় বিল্ডিং ভেঙে পড়তে পারে, কারণ একটা মেনটেন্যান্স এটা খুবই আর্জেন্ট। আর ছাত্রছাত্রীদের সেই মান্ধাতা আমল থেকে বলা আছে যে তুমি এই টাকার বেশি নিতে পারবে না, তারা নিতে পারে না। সারা বছর চলবে কি করে একটা স্কুল? এ নিয়ে ভাবনা চিন্তার যথেষ্ট সুযোগ রয়েছে, সরকার ভাবুক, আমাদের সেই আবেদন থাকছে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার একটা কথা বললেন, লজ্জা। শিক্ষা এবং স্বাস্থ্য আমাদের বেসিক রিকোয়ারমেন্ট, আর এই স্বাস্থ্য ক্ষেত্রে আমরা দুর্নীতি কিছুদিন আগে দেখেছি, আজ শিক্ষা ক্ষেত্রেও এই অবস্থা। সামান্য চক ডাস্টার কেনার সামর্থ্য নেই স্কুলগুলোর, তার কারণ সরকার পক্ষ থেকে কোনো কম্পোজিট গ্রান্ট আসছে না। অথচ আমরা আমাদের এই বেসিক রিকোয়ারমেন্টের জন্য কিন্তু প্রত্যেকে ট্যাক্স পে করি। পশ্চিমবঙ্গ যে শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা সময় আমাদের গর্ব ছিল, আজ সেখান থেকে শিক্ষিত লোকজন বেকারত্বের ভয় পেয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে, আমাদের মেধা অন্য রাজ্যে চলে যাচ্ছে। কিছু বলার নেই। সত্যি বলতে নিজেদের ছোটবেলার স্কুলগুলোকে যদি হানাবাড়িতে পরিণত হতে দেখতে পান, তাহলে কেমন লাগবে একবার নিজেরা ভেবে দেখুন।
আজকে স্যারের সঙ্গে আমাদের এই বক্তব্য আপনাদের কেমন লাগলো, এই কথোপকথন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।